উনি মাটির নিচে নিতে না পারলেও মাটির উপরে যারা থাকবে তাদের সুখের জন্য এই ব্যবস্থা করেছেন। অন্ততপক্ষে আমার বাবা সেই বিলাসিতা করছেন সেটা তার টাকায় এবং নিজের ভাগ্যের টাকায় করেছেন। অন্যের ভাগ্যের টাকায় বিলাসিতা করতে চাননি। বাবা যা করেছেন তাতে আমরা সবাই সন্তুষ্ট। তাহলে আপনার কেন সমস্যা হচ্ছে বড় মামা? নাকি জাঁকজমকে আপনার বাড়িটা ছাড়িয়ে গিয়েছি তাই আপনার এত চিন্তা? ছোট মানুষ হয়ে কেন বড়দের মাঝে কথা বলছো? ইসমাম সিঁড়ি দিয়ে পকেটে হাত গুজে নামতে নামতে বলল, বড় মামা, একটা ২৬ বছরের ছেলেকে আর যাই হোক বড়দের মাঝখানে কথা বলার মতো ছোট আপনি বলতে পারেন না। আমরা তো আর আন্ডার 15 না যে নিজের টাকায় বিলাসিতা আর পরের টাকায় বিলাসিতা করার মধ্যে পার্থক্য বুঝতে পারবো না। আমার বাবার কিন্তু আবার অন্যের হক ধ্বংস করে দেওয়ার স্বভাব নেই বড় মামা। যারা অন্যের হক নষ্ট করে তাদের আপনি এর আগে নিশ্চয়ই দেখেছেন। ইসমামের নরম স্বর অথচ বিস্ফোরক শব্দ যেন সোজা তাকদির জামানের টাকে বিস্ফোরিত হলো। কথাগুলো বলে ইসমাম একটা বাঁকা তাচ্ছিলের হাসি দিয়ে রান্নাঘরের ফ্ল্যাক্স থেকে গরম পানি ভরে ওয়াটার বোতলটা নিয়ে আবার চলে গেল। আজরার এখন মাটিতে গড়াগড়ি দিয়ে হাসতে ইচ্ছে করছে। বহু কষ্টে পেট চেপে বসে রইল। ইয়াকুব মাথা নিচু করে হাসছে। তার বড় মামা যে কথাগুলো বলে তেমন একটা সুবিধা করতে পারলো না সেটা তারা বুঝতে পারলো। তাকদির জামান সানভীর দিকে আশার দৃষ্টিতে তাকিয়ে আছেন যদি তার ছেলে তার হয়ে প্রতিবাদ করে, কিন্তু ইয়ারফোন কানে দেওয়া সানভীর কানে একটা শব্দ পর্যন্ত গেল না। সে শুধু বাবার দিকে নিষ্পাপ চেহারা নিয়ে তাকিয়ে রইল। আজরা বুঝতে পারছে এখন বড়দের মাঝখানে একটা ছোটখাটো ঝগড়া হবে, কিছুটা কথা কাটাকাটি হবে, তারপর তার বড় চাচা এই আসন ছেড়ে চলে যাবেন। উফ, দেখতে ভীষণ মজা লাগবে। আজরা এখন পাশের বাড়ির আন্টিদের ভূমিকা পালন করবে, যাদের প্রধান কাজ কথা লাগানো হলেও দ্বিতীয় কাজ মনোযোগ দিয়ে ঝগড়া উপভোগ করা। আজরার চিন্তা অনুযায়ী তাই হলো। 21 বছরের একজন ছেলের সাথে কথা না পেরে তার বড় চাচা সেখান থেকে উঠে চলে গেলেন। এই সানা, চল তো, এখানে আর মজা হবে না। বড় চাচা উঠে চলে গিয়েছে, চল আমরা তো রুমে যাই। সানার ঘরে যেতে হলে ইসমামের ঘর পার করে তারপর যেতে হয়। আজরা ইসমামের রুমের সামনে দিয়ে যাওয়ার সময় কেমন যেন একটা ঠান্ডা হাওয়া বোধ করলো। হঠাৎ বয়ে যাওয়া এই বাতাস তার সারা গায়ে শিহরণ তুলল। সাথে ভেসে এলো সুন্দর একটা ফুলের ঘ্রাণ। কি ব্যাপার, এই লোকের রুমের সামনে থেকে এত ঠান্ডা হাওয়া? মানলাম এখন শীতকাল, বাইরে ঠান্ডা, কিন্তু এই রুমের ভেতর থেকে কেন এত ঠান্ডা হাওয়া আসছে? বাতাসটা এত বেশি ঠান্ডা ছিল যে হঠাৎ করে গা হিম হয়ে আসছে জন্য যথেষ্ট। ইসমামের রুমের দরজাটা হালকা করে খোলা ছিল। আজরা কৌতূহল বশত উকি দিল। উকি দেওয়ার পর প্রথমে তার হঠাৎ করে কেমন ধোঁয়াশা ধোঁয়াশা অনুভব হলো। তারপর সে দেখলো ইসমামের ঠোঁটের কিনারায় গাঢ় লাল জাতীয় তরল পদার্থ গড়িয়ে পড়ছে। তার হাত ভর্তি লাল তরল, ফ্লোরের জায়গায় জায়গায় কিছুটা লাল তরল পড়ে আছে। আর ফ্লোরে একটা বিড়াল শুয়ে আছে যার শরীর রক্তাক্ত। বোঝা যাচ্ছে যে এগুলো তার রক্ত এবং ইসমামের গায়ে থাকা রক্তগুলো বিড়ালের গায়ে থেকে এসেছে। আজরা মনে মনে দোয়া ইউনুস পড়তে থাকলো। ভয়ে তার সারা শরীর কাঁপছে। তার মানে সে যা ভেবেছে তাই। এই লোকটা কি মানুষের রক্ত খেয়ে খুব ভ্যাম্পায়ার নাকি? এতদিন রূপকথার বইগুলোর মধ্যে যেসব ভ্যাম্পায়ারের বর্ণনা পড়েছে ঠিক তেমনটাই লাগছে। তারা ক্ষুধার্ত থাকলে যে কোনো প্রাণী ধরে তাদের রক্ত চুষে খেয়ে ফেলে, এমনকি তারা কচি কচি মেয়ের রক্ত খায় আর কলিজা আস্ত চিবিয়ে খায়। এখানে একমাত্র আজরাই আছে যার বয়স এখনো 18 নিচে, আর সানা তো তার নিজের বোন। তার কি সে আর ক্ষতি করবে? ইসমাম ভাই কি বেঁচে নেই? এটা কি কোনো বহুরূপী? আরে এখন কি হবে? ইসমাম ভাইকে কি করে ফিরিয়ে আনবো? এই শীতের মধ্যে আজরার ঘাম ছুটে গেল। আজরা দরজার সামনে থেকে সরে যেতে চাইলো, তবে স্নায়বিক দুর্বলতার দরুন তখনই পিছলে পড়ে গেল। উঠতে চাইলে সেখানে রাখা শোপিসের নড়বড়ে হওয়ার আওয়াজ এলো। ইসমাম সেদিকে তাকায়। তার চাহনি ভয়ঙ্কর ঠেকলো আজরার দৃষ্টিতে। সারা মুখের জায়গায় জায়গায় লাল তরল লেগে আছে। আজরার তাকে দেখে জঙ্গলি মানুষকে খুব মনে হলো। আজরা জোরে বলল, আমাকে ক্ষমা করে দিন, আমি কাউকে কিছু বলবো না। এই ছোট্ট বাক্যটা উচ্চারণ করার পর মুহূর্তে দৌড়ে সানার রুমের সামনে চলে গেল। ইসমাম তার রুম থেকে বের হলো। বের হয়ে আজরার মুখ চেপে ধরলো। তারপর তাকে টেনে তার রুমের ভেতর নিয়ে এসে দরজা লাগিয়ে দিল। কি হয়েছে, তুই এভাবে ভূত দেখার মতো দৌড়ে পালালি কেন? আজরা কিছু বলতে চাইছিল, অতিরিক্ত ভয়ের কারণে তার কণ্ঠনালী যেন রুদ্র হয়ে আসছে।
হাত পায়ের কম্পন মাত্রা ধীরে ধীরে তারা তনুব্যাপী নিজের তাণ্ডব চালাচ্ছে। সারা শরীর ঠান্ডা হয়ে গিয়েছে। ইসমাম তার মুখের যে জায়গায় হাত দিয়ে এতক্ষণ চেপে ধরেছিল সেখানে ইসমামের আঙ্গুলে বিদ্যমান তরলের ছাপ বসে গিয়েছে। ইসমাম হাত সরিয়ে নিলে আজরা কাঁপতে কাঁপতে বলে, আমি জানি আপনি ভ্যাম্পায়ার। হোয়াট দ্য রাবিশ আর ইউ টকিং? আমি ভ্যাম্পায়ার? হ্যাঁ, আপনি ভ্যাম্পায়ার। আপনি ছোট মেয়েদের রক্ত খান। এর জন্য আপনার রুমের বাইরে থেকে সব সময় ঠান্ডা হাওয়া অনুভব হয়, আর আপনি রোদে গেলে ছাতা নিয়ে বের হন। আপনি কাউকে রুমে প্রবেশ করতে দেন না। আমি কাউকে কিছুই বলবো না। এক কাজ করব, প্রতিদিন আপনার জন্য একটা করে মুরগি ধরে আনবো। আপনি মুরগির রক্ত খেয়ে এমন সুন্দর থাকবেন। আপনি চশমা পরা ছেড়ে দিন। চশমা ছাড়া কিন্তু আপনাকে হ্যাপি লাগে। আপনি একদম ভ্যাম্পায়ারদের মতোই সুদর্শন। একদম স্মার্ট প্যাটিনসন টাইপ। তবে চাইলে চুলে একটা ব্রাউন ভাব আনার জন্য সবুজ রং করতে পারেন। জাস্ট শাট ইউর মাউথ আরুষ। ঠিক আছে। না না না, না হলে কুকুর, বাড়ির বাইরে কুকুর আছে, কুকুর ধরে আনবো। তাও আমাকে কিছু করবেন না প্লিজ। আজরা ঠকঠক করে কাঁপছে। সে এই জাতীয় অতি প্রাকৃত জিনিসে কখনোই বিশ্বাস করত না, কিন্তু ইসমামের অবস্থা এমন যে তার মাথায় আপাতত এই বিষয়টা ছাড়া কিছুই চলছে না। আপনি আপনার বিড়ালটাকেও খেয়ে ফেলছেন না? ক্ষুধার জ্বালায় আপনার তো অনেক ক্ষুধা লেগেছে দেখছি। আপনি তো রাতে আমাদের সাথেই খাবার খেলেন, তখন কেন বেশি করে খেলেন না? আপনি তো ওসব খান না। ও বুঝেছি, ভ্যাম্পায়ারদের তো অনেক ক্ষুধা লাগে। ইসমাম এতক্ষণ আজরার দিকে ঝুঁকে দাঁড়িয়েছিল, এবার সোজা হয়ে দাঁড়ালো। ঘরটার এদিক ওদিক একটু চোখ বুলিয়ে নিল, তারপর বিস্তর হাসি হাসলো। পকেট থেকে রুমাল বের করে ঠোঁটের কোণে লেগে থাকা লাল তরলটা মুছে নিল। এবার ঠিক লাগছে? এখন কি ভ্যাম্পায়ার লাগছে নাকি দেখতে? না না না, মানে হ্যাঁ, মানে না, মানে এখনো ভ্যাম্পায়ার লাগছে। না 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 না। ইসমাম শীষ বাজালো। স্কুইডি, ওয়েক আপ লিটল বেবি। আজরা দেখলো ইসমামের বিড়ালটা দিব্যি উঠে নেচে নেচে সারা ঘর ঘুরে বেড়াচ্ছে। সাধারণত যেভাবে দৌড়ে বেড়ায়, তার গায়ে এখনো লাল তরল লেগে আছে। তবে উঠে দাঁড়ানোর দরুন লাল রংটা ছিটে ফ্লোরে মাখামাখি হলো। সেই তরলের রংটা কিছুটা গোলাপি দেখাচ্ছে উজ্জ্বল আলোতে। এখন গোলাপি কিভাবে দেখাচ্ছে? এতক্ষণ তো লাল দেখাচ্ছিল। তোর গালে যেগুলো লেগেছে সেগুলো একটু হাত দিয়ে দেখতো। তোর কি মনে হয় এগুলো রক্ত? আজরা হাত দিয়ে দেখলো, না আসলেই তো এগুলো রক্ত না, এগুলো কালো লাল রঙের মতো লাগছে। আবার এগুলো থেকে কেরোসিন তেলের গন্ধ আসছে। কেরোসিন তেলের গন্ধ রক্ত থেকে কেন আসবে? কেন? ইসমামের গায়ে সবুজ টি শার্টে কিছুটা লাল তরল লেগে আছে। ইসমাম হাসতে হাসতে ফ্লোরে বসে পড়ল। তার রুমের বিছানাতে চাদর নেই এবং জিনিসগুলো সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা। ইসমামের এভাবে হাসার কারণটা বুঝতে পারছে না আজরা। এতক্ষণ যে ভয়টা ছিল সেটা এখন উড়ে গিয়েছে। আজরাও মনে মনে ভাবছে, আরে আসলেই তো আমি কি পরিমাণ পাগল ছাগল হলে ভ্যাম্পায়ার নামক জিনিসে বিশ্বাস করি। আসলেই তো ভ্যাম্পায়ার বলতে কিছুই হয় না। হাফ মেন্টালটা আমাকে বোকা বানালো আর আমি বোকা হয়ে গেলাম। আল্লাহ, কি এগুলো? আজরা এতক্ষণ দেখেছিল ইসমাম রাগে কটমট করছিল, হঠাৎই ইসমাম প্রচন্ড হাসছে। হাসলে হাফ মেন্টালটাকে অনেক সুন্দর লাগে। আজরা ভালো মতো খেয়াল করে দেখলো ইসমামকে সে সবসময় পাটকাঠি বলে খ্যাপায় ঠিকই, কিন্তু ইসমাম আসলে দেখতে পাটকাঠি নয়। ইসমাম অনেকটা দেখতে ইয়াকুবের মতোই, তবে ইয়াকুবের গায়ের রংটা ইসমামের হতে অনেকটা চাপা। ইসমামেরটা তেমন না। প্রচন্ড ফর্সা হওয়ার কারণে হাসতে হাসতে তার নাকের আগা আর গাল লাল হয়ে গিয়েছে। পুরো ঠোঁট দুটো জুড়ে আজ বিস্তর হাসি। হাসির কারণে তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। গালগুলো এত লাল হয়ে গিয়েছে যেন কেউ রং করে দিয়েছে। নিচের ঠোঁটটা গোলাপি হলেও উপরের ঠোঁটটা হালকা খয়েরি রঙের। আজ চশমা পরা নেই, তাই ঘন চোখের পাপড়িগুলো দেখা যাচ্ছে। এটা ছেলেদের বেশ আকর্ষণীয় দিক। নাবিলেরও এমন ঘন পাপড়ি আছে, কিন্তু আজরার নেই। আজরার মনে হলো হাসার কারণে ইসমামের চোখগুলো যেন গায়েব হয়ে যাচ্ছে, চেহারার মধ্যে মিলিয়ে যাচ্ছে এমন একটা অবস্থা। হালকা ঢেউ খেলানো চুলগুলো একদিকে পড়ে আছে। আজরা কিছুই বুঝলো না। তার মানে কি সে আবার বোকা হয়ে গেল আজ? সারা জীবন কি একটা বোকাই থেকে যাবে? ইসমাম একটা টিস্যু নিয়ে তার দিকে এগিয়ে এলো। তার মুখে থাকা রংগুলো অতি যত্নে মুছে দিল। মুছে দিতে দিতে বলল, মামা মামির প্রতি আহ্লাদে তুই একদম চলে গিয়েছিস আজরুস, গোল্লাই গিয়েছিস। মামা মামির উচিত সময় মতো তোর লাগাম টেনে ধরা, না হলে এসব উল্টাপাল্টা কাজ তোকে উচ্ছনে নিয়ে যাবে।
তোর উচিত ভালো ভালো সাহিত্যিক বই পড়া, নাকি এসব ফ্রিকশনাল উল্টাপাল্টা বই পড়া আর উল্টাপাল্টা মুভি দেখা? ভালো কিছু? ভালো কিছু? এসব কি উল্টাপাল্টা কাজকর্ম করে বেড়াস সারাক্ষণ? ভ্যাম্পায়ার বলতে দুনিয়াতে আদৌ কিছু আছে? আর যেটা আছে সেটা তো মানুষরূপী ভ্যাম্পায়ার না। আজরা কোনো কথা বলতে পারছে না। নিজের বোকামির জন্য খুব রাগ হচ্ছে আর লজ্জাও। নিজের মুখে দুটো ঘুষি দিতে পারলে ভালো হতো। আসলেই তো এসব বোকামি করা কি তার মতো এত বড় মেয়েকে মানায় নাকি? তারপর ইসমাম তাকে বাহু ধরে টেনে নিয়ে গেল সামনে একটা বড় সাদা রঙের ওয়াল, সেখানে দাঁড় করালো। এইবার আজরার কাছে বিষয়টা পরিষ্কার হলো। ইসমাম এতক্ষণ দেয়ালে চেরি ব্লসম আঁকছিল, সেখান থেকে কিছুটা রং সম্ভবত তার গায়ে লেগে এই অবস্থা। দূর থেকে দেখতে কিছুটা রক্তের মতো লাগছিল। আচ্ছা, বুঝলাম। আপনি না হয় এখানে ফুল অঙ্কন করছিলেন, কিন্তু আপনার বিড়ালটা ওভাবে মরার মতো কেন পড়েছিল? আমার বিড়াল স্কুইডির ওর মধ্যেও তোর মতো গাদা হওয়ার ভূত চেপেছিল। সেও এই রঙগুলোকে রক্ত ভেবেছিল, যার কারণে মরে যাওয়ার নাটক করছিল। আমি দেয়ালে চেরি ব্লসম ফুলের ডেকোরেশন করছিলাম, যার কারণে আমার রুমে কাউকে আসতে দিচ্ছিলাম না, রং লেগে যাবে তাই। তোর মতো ছাগল সেটাকে উদ্ভট কিছু ভেবে নিলে আমি কি করতে পারি? আজরা এবার বুঝতে পেরেছে ভুল জায়গায় পা রেখেছে। এমনকি আজরা তো তার অকারণে ব্যঙ্গচিত্রর কথা বেমালুম ভুলে গিয়েছিল। এখন এই লোকটা যদি সেটা মনে এসে থাকে, এখান থেকে কেটে পড়াই ভালো। ঠিক আছে, আমি ভুল বুঝেছি, কোনো সমস্যা নেই। আপনি ভালো মানুষ, আমি এখন যাই। কথাগুলো বলে চলে যেতে চাইলে ইসমাম আবার তার হাত টেনে ধরে। শোন, বিনা অনুমতিতে লোকজনের ঘরে নজর দেওয়া কিন্তু একটা বড় অপরাধ। সেই হিসেবে তুই অনেক বড় অপরাধ করেছিস। এটার শাস্তি তোকে পেতেই হবে। তার উপর আবার সেদিন আইসক্রিম বক্সের উপর আমার এত বড় একটা ব্যঙ্গচিত্র। আমি ভটকা পাটকাঠি, তাই না? না না, আপনি ভোটকা হতে যাবেন কেন? ভোটকা তো আমি। আমি একটা ভোটকা। আপনি একদম ঠিকঠাক আছেন, ফিট, একদম ছবির হিরোদের মতো আপনার বডি। যে কোনো মেয়ে আপনার বডি দেখলে ফিদা হয়ে যাবে, গ্যারান্টি। আপনি শুধু 2 দিন বাড়ির রাস্তায় মাটি কাটবেন, আপনার জন্য আমাদের ভাবি খুঁজতে একদমই কষ্ট হবে না। পারফেক্ট বডি। আজরা থামস আপ দেখালো, তারপর সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করলো। ইসমাম তাকে আবার টেনে ধরলো, দাঁতে দাঁত চেপে বলল, কোথায় যাচ্ছিস বারবার? আমি কি তোকে যেতে বলেছি? ওদিকে সানা আজরা আপু বলে চিৎকার করছে, কিন্তু আজরার কোনো খোঁজ খবর নেই। আজরা বলতেও পারছে না যে সে কোথায়। আজরা বিড়বিড় করছে, আরে বোন, তোকে কি করে বোঝাই আমি এই ভোটকা পাটকাঠি থুকু হাফ মেন্টালটার গুহার ভেতরে নিজে থেকে বালির পাঠা হতে এসছিলাম। ইল ম্যানার্ড মেয়ে, তাকা আমার দিকে। কি বলেছিস বিড়বিড় করে? একে তো তুই আমার এত বাজে একটা ব্যঙ্গচিত্র এঁকেছিস, তার উপর আবার বিনা অনুমতিতে আমার রুমে ঢুকেছিস, রুমের দরজা দিয়ে উকি দিয়েছিস, আবার আমাকে ভ্যাম্পায়ার বলেছিস, আবার আমাকে সারাক্ষণ কি যেন একটা নামে আমাকে ডাকতে থাকিস। তুই কি মনে করিস সেগুলো আমি নোটিশ করিনি? এখন তো এটার শাস্তি তাকে পেতেই হবে। কথাগুলো বলে ইসমাম একটা বালতি টেনে এনে আজরার উপর ঢেলে দিল। ঘটনাটা এত তাড়াতাড়ি হলো যে পলকের ঝলকে আজরা কি হচ্ছে তা বুঝে উঠতে পারল না। আজরা তার গায়ে হাত দিয়ে দেখলো চিটচিটে লাল রং তার গায়ের উপর। মানে কি? সম্পূর্ণ লাল রঙের বালতিটার তরলগুলো ঢেলে দিয়েছে তার উপর। কিছুটা আঠালো, খানিকটা রক্তর মতোই রং, তবে গন্ধটা কেরোসিন তেলের। তার মানে এগুলো পেইন্ট। আজরার ভীষণ মেজাজ গরম হলো। আপনি আমার গায়ে এগুলো কেন ঢাললেন? আমার চুলগুলো নষ্ট হয়ে যাবে তো এখন। নষ্ট হলে হোক, তাতে আমার কি? তুই যেই কুকর্মগুলো করেছিস এগুলো তার জন্য সামান্য শাস্তি। ও শাস্তি? দাঁড়ান, আপনাকে দেখাচ্ছি মজা। আজরা এক বিন্দু ভয় পেল না, উল্টো তার গায়ে থেকে লাল কিছুটা রং নিয়ে ইসমামের মুখ বরাবর ছুঁড়ে মারল। তারপর তার হাতে লেগে থাকা তরলগুলো ইসমামের 2 গালে আর চুলে ঘষে পরিয়ে দিল। ইসমাম ওর রঙে পুরো মাখামাখি। আজরা তারপর দরজা খুলে এক দৌড়। যাওয়ার আগে পেছন ফিরে একটা ভেঙচি কাটতেও ভুলল না, কিন্তু বেশি দূর সুবিধা করে যেতে পারল না। পায়ের রং লেগে থাকার কারণে সে কিছু দূর গিয়ে পিছলে পড়ল। যদিও কোমরে ব্যথা পেল, তারপর উঠে আবার দৌড় দিল। দৌড় দিতে দিতে আজরা সবার নজর কাটিয়ে সদর দরজা পেরিয়ে বাগানে চলে গেল। আজরা হাঁটু ধরে হাঁপাচ্ছে।
বড় বাচ্চা বেঁচে গিয়েছি হাফ মেন্টালটার থেকে। অসভ্য কোথাকার, বান্দর, বিলাই, হনুমানের খালু, শিয়ালের আব্বা।